হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে আমাদের ক্লাস, সেই ক্লাস আমাদের যে সিরিজ, সেই সিরিজ তো আমাদের কন্টিনিউয়াসলি চলছে। তো তার সাথে বলে রাখি যে সিটেটের ফর্ম ফিল আপ চলছে। যারা তোমরা ফর্ম ফিল আপ করোনি তারা ফর্ম ফিল আপ করে নাও, কারণ পরীক্ষা তো তোমাদের যে সময় হওয়ার কথা সেই সময় হবে, কিন্তু দেখতে হবে এটা যে তোমার যে সময় প্রিপারেশন নেওয়ার কথা সেই সময়টাতে তুমি প্রিপারেশন নিচ্ছ কিনা, এটা ডিপেন্ড করছে তোমার উপর। যার জন্য আমি এই যে সিরিজ শুরু করে দিয়েছি যে পিওয়াইকিউ করব, তার সাথে সাথে আমরা টপিকও পড়বো, কারণ আমাদের পিওয়াইকিউ আমাদেরকে কতটা হেল্প করে সেটা জানো তোমরা। যে পরীক্ষা দেওয়ার সময় মাথায় অন্তত আমাদের এটা জিনিস রাখা দরকার যে অ্যাকচুয়ালি কোশ্চেন কি ধরনের হয়, কি ধরনের কোশ্চেন হয় সেটা। তো এই হিসাবে আমরা এর সাথে সাথে আমরা টেক্সট পড়বো, মানে পিওয়াইকিউ পড়বো, তার সাথে সাথে আমরা যে উত্তর তার যে এক্সপ্লেনেশন সেটিও দেখব। সো আজকের যে করব আমরা 2019-এর যে জুলাইয়ের পেপার 2 এর সে পেপার 2 এর মানে কি পেপার 1 এর ক্ষেত্রেও সেম কাজে লাগবে, এটা কথা মাথায় রাখো। এটা একটু হাই লেভেলের কোশ্চেন, বাট কোশ্চেন কেমন দিচ্ছে তোমরা বুঝতেই পারছো। পার্ট 1 আজকে প্রথম 2018-র সিরিজ আমরা 2018-র যে 30টি কোশ্চেন ছিল সিডিপির, সেই 30টি কোশ্চেন আমরা শেষ করে দিয়েছি এবং তার যে প্রপার এক্সপ্লেনেশন সেটাও দেখছি। তোমরা গিয়ে প্লে লিস্ট দেখতে পারো আছে, ঠিক আছে? তো ঠিক আছে, এবার আমরা দেখে নিচ্ছি আজকের প্রথম কোশ্চেন। দেখো, রিড দ্য ফলোইং ডেসক্রিপশন এন্ড আইডেন্টিফাই দ্য স্টেজ অফ মোরাল রিজনিং অফ কোহলবার্গ। কোহলবার্গের যে মোরাল রিজনিং সেটাকে আইডেন্টিফাই করতে বলেছে, না কার মাধ্যম দিয়ে বলছে? যে ডেসক্রিপশনটা পড়ে, এই ডেসক্রিপশনটা পড়ে তোমাকে আইডেন্টিফিকেশন করতে হবে। এখানে বলছে যে রাইট অ্যাকশন, মানে সঠিক একটা কাজ, ডিফাইন সেলফ চুজেন এথিক্যাল প্রিন্সিপাল চুজ করে অফ কনসায়েন্স দ্যাট উই আর ভ্যালিড অল হিউম্যানিটি রিগার্ডলেস ল অ্যান্ড সোশ্যাল জাজমেন্ট। ক্লিয়ার? যদি তোমরা বাংলায় বোঝার চেষ্টা করো যে আমরা যে কাজটা করছি আর কি, সেই কাজটা মানে একদম নীতিবাচক, এথিক্যাল প্রিন্সিপাল, কনসায়েন্স দ্যাট ভ্যালিড অল হিউম্যানিটি, এবং যে কাজটা, যে কথাটা আমি বলছি সেটা সমস্ত মানুষের জন্যই কিন্তু কি একটা ভালো দিক, বা এক কথায় সামাজিক আইন আর চুক্তি, ঠিক আছে, সামাজিক চুক্তি এবং আইন এর দ্বারা নির্ধারিত, এবং সবাই সেটাকে কি করে অ্যাপ্রিসিয়েট করে, মানবতার জন্য বৈধ সেটি। তো এটা বলছে কি কোন স্টেজের? এটা দ্য ইনস্ট্রুমেন্টাল পার ওরিয়েন্টেশন, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, দ্য সোশ্যাল অর্ডার মেনটেনিং ওরিয়েন্টেশন, নাকি দ্য ইউনিভার্সাল এথিক্যাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ কোহলবার্গের কোন স্টেজে এইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, এটা তোমাকে বলতে হবে। ক্লিয়ার? সো আশা করি তোমরা যদি কেউ পড়ে থাকো কোহলবার্গের থিওরি, তাহলে তোমরা উত্তর পারবে, যদি না পড়ে থাকো তারপরেও সমস্যা নেই, আমরা ডিসকাস করব। এটা হচ্ছে আমার দ্য ইউনিভার্সাল প্রিন্সিপাল অফ ওরিয়েন্টেশন, সার্বজনীন নৈতিক নীতি যে অভিযোজন সেটার কথা হচ্ছে, সেই স্টেজের কথা, এবং এটি সব থেকে লাস্ট। কোহলবার্গের কোহলবার্গের যে আমাদের স্টেজ আছে, কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায়, সেই নৈতিক বিকাশের পর্যায়ের এটি কি, সেই নৈতিক বিকাশের যে আমাদের পর্যায়, সেই নৈতিক বিকাশের পর্যায়ের এটা হচ্ছে আমার স্টেজ। 3টি মেইন স্টেজ আছে, 3টি মেইন, এবং সেই 3টি স্তরের কয়টি, দুইটি করে পর্যায় আছে। তাহলে প্রথম যদি দেখি সেটা হচ্ছে প্রাক প্রথাগত বা সংস্কার নীতিবাদের পর্যায়, যেটাকে প্রি কনভেনশনাল মোরালিটি বলা হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের কনভেনশনাল মোরালিটি, যেটা 4 থেকে 10 বছর, এটা 10 থেকে 13 বছর। উত্তর প্রথাগত বা নীতিবোধের পর্যায়, যেটা 13 থেকে কত বছর, 13 বছরের, যে আমাদের সেই 13 বছরের ঊর্ধ্বে, কত, 13 বছরের ঊর্ধ্বে। ক্লিয়ার? এবার আমার কথা হচ্ছে 13 বছরের ঊর্ধ্বে পোস্ট কনভেনশনাল মোরালিটি। ক্লিয়ার? তো এখানে বলা হচ্ছে যে সামঞ্জস্যহীন নীতিবোধ, প্রথম যেটা বলা হচ্ছে সেটা সামঞ্জস্যহীন নীতিবোধ, শাস্তি ও পুরস্কারের দ্বারা নিয়ন্ত্রিত, এটা রিওয়ার্ড এবং অ্যাভয়েডিং পানিশমেন্ট করে, মানে তার মানে আমাদের জন্ম থেকে মৃত্যু শেষ পর্যন্ত, একেবারে বড় হওয়ার পর্যন্ত, অ্যাডাল্ট হওয়ার পর্যন্ত আমাদের যে নৈতিক বিকাশ, সেই নৈতিক বিকাশটি কেমন হয় তারই ব্যাখ্যা করেছিলেন কোহলবার্গ। তো সেই ব্যাখ্যা করতে গিয়ে তিনি এটিকে বুঝেছেন। দ্বিতীয় নম্বর বলছে প্রাক প্রথাগত বা সংস্কার নীতিবোধের পর্যায়ে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ, যেটা আত্মকেন্দ্রিক নীতি দ্বারা পরিচালিত হয়, অর্থাৎ সেলফ ইন্টারেস্ট দ্বারা আমরা আমাদের নীতিবোধ যেটা, সেই নীতিমূলক কাজটাকে সেলফ যেটা কাজ করি, মানে আত্মকেন্দ্রিক যেটা কাজ আমাদের, সেই কাজটাকে আমরা নীতিগত কাজ মনে করি।
দ্বিতীয় বলা হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধ, সেটা হচ্ছে অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ গুড বয় অ্যাটিটিউড, অর্থাৎ আমরা এটাই মনে করি নীতিবোধের কাজ, যেটা আমাকে সমাজ যে কি করে অনুমোদন দেয় যে এই কাজটা হচ্ছে খুব ভালো, ওটাই আমরা মনে করি। 4 হচ্ছে আমার সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ বা বিবেক নিয়ন্ত্রিত নীতিবোধ, আইন যা সমাজ দ্বারা স্বীকৃত, অর্থাৎ ল এবং অর্ডার মডালিটি। ক্লিয়ার? ল এবং অর্ডার যে মোরালিটি সেটা। সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধ অর্থাৎ যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত, এটা হচ্ছে আমার 5 নাম্বার। আর এখানে যে বলা হয়েছিল সার্বজনীন নীতিবোধ অর্থাৎ বিবেক দ্বারা নিয়ন্ত্রিত, ওটাকে ইউনিভার্সাল প্রিন্সিপাল, মানে সমাজের সবার জন্য যে বিষয়টি মানে নৈতিকতা, সেটিকে বলা হচ্ছে। ক্লিয়ার? নেক্সট আমরা কোশ্চেন দেখব যে ওয়ান অফ দ্য মেজর অ্যাকমপ্লিশমেন্ট অফ কংক্রিট অপারেশনাল স্টেজ, মানে সব থেকে মেজর অ্যাকমপ্লিশমেন্ট কি, মানে প্রধান অর্জনতা কি যেটা কংক্রিট অপারেশনাল স্টেজ। এনিমিস্টিক থিঙ্কিং, এবিলিটি টু কনসার্ভ, হাইপোথেটিক ডিডাকটিভ রিজনিং, নাকি সেকেন্ডারি কারিকুলার অ্যাকশন। এখানে কোশ্চেন 2 নাম্বার দেওয়া আছে, বাংলা যে দেওয়া আছে সেটি দেওয়া আছে। তাহলে এর যদি আমরা অ্যান্সার দেখি, তাহলে এর অ্যান্সার হচ্ছে আমার এবিলিটি টু কনজার্ভ, যেটা আমাদের কংক্রিট অপারেশনাল স্টেজে হয়, অর্থাৎ সংরক্ষণ করার ক্ষমতা। কি করার ক্ষমতা? না সংরক্ষণ করার আমাদের ক্ষমতা হয়ে থাকে। হ্যালো, এবার দেখছি আমরা এর যে এটা কনজার্ভ কি, এটা প্রি অপারেশনাল কংক্রিট যে অপারেশনাল স্টেজ সেই স্টেজে হয়ে থাকে। পিয়াজের থিওরি, এর আগের যে ক্লাস আমরা সেখানেও পিয়াজের থিওরি সম্পর্কে পড়েছি, যে তোমরা যারা করোনি সেখানে গিয়ে তোমরা দেখতে পারো পিয়াজের 4টা স্টেজের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা মানে একদম খুব সুন্দরভাবে ডিসকাস করেছি, তোমরা গিয়ে এটাকে দেখতে পারো। ক্লিয়ার? সো সেখানে সংরক্ষণের ক্ষমতা মূর্ত সক্রিয়তার স্তরের প্রধান অর্জনটা। Conservation is the understanding that child develops to know that a thing remains same when if it changes the shape or appearance. অর্থাৎ মনে করো এটি একটি গ্লাসের বোতল আছে বড়, আর এটি একটি গ্লাসের বোতল আছে ছোট, বাট কি এটা লম্বা গ্লাস আছে একটু চেপটা, তাহলে এই গ্লাসের জলটা সেম কোয়ান্টিটি যদি আমি এটা দিই, এটা ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে সে বুঝতে পারছে যে এই গ্লাসটি ছোট বা গ্লাসটি চওড়া বলে আমরা এর জিনিস যদি অন্য কোথাও দিচ্ছি তাহলে লম্বা বলে এর কোয়ান্টিটি সেম, এটা বড় মানে এই নয় যে এর কোয়ান্টিটি, এটা কনভার্স, মানে এটা সে বুঝতে পারে কোথায় কংক্রিট অপারেশনাল স্টেজে। ক্লিয়ার? 3 নাম্বার যে কোশ্চেন, সেটা কোশ্চেনে বলা হচ্ছে যে কনস্ট্রাকটিভিস্ট সাচ এস জিন পিয়াজে এবং লেভ ভাইগোটস্কি, এটা কনস্ট্রাকটিভিস্ট মানে গঠনবাদের সমর্থককারী। এদের মতে লার্নিং কি ইকুয়াইজেশন অফ স্কিল, কন্ডিশন অফ রেসপন্স, পেসিভ রিপিটেটিভ প্রসেস, নাকি প্রসেস অফ মিনিং মেকিং বাই অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, অর্থাৎ সক্রিয় দ্বারা অর্থ তৈরি করার প্রক্রিয়া, নিষ্ক্রিয় পুনরাবৃত্তির প্রক্রিয়া, প্রতিক্রিয়া কন্ডিশনিং এটাকে বলা হচ্ছে, বা দক্ষতা অর্জন। কোনটিকে তারা বলেছেন যে লার্নিং মতে মানে শিখন মতে তাদের কি। তো যদি আমরা এদের অ্যান্সার দেখি তাহলে এটা হচ্ছে প্রসেস অফ মিনিং মেকিং বাই অ্যাক্টিভ এঙ্গেজমেন্ট, অর্থাৎ সক্রিয় দ্বারা অর্থ তৈরি করা, মানে এক কথায় এঙ্গেজমেন্টের দরুন, মানে আমি সোসাইটির সঙ্গে বা কাজের এঙ্গেজমেন্টের সাথে সেটার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে মিনিং করে আমি লার্ন করব। ইটস কনস্ট্রাকটিভিজমের কথা, মানে নলেজ, উই আর ক্রিয়েটিং আওয়ার নলেজ থ্রু অ্যাক্টিভিটি। কার মাধ্যম দিয়ে? থ্রু অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে আমরা যে আমাদের নলেজ, সেই নলেজকে ক্রিয়েট করার চেষ্টা করি। ক্লিয়ার? সো যদি আমরা ভিউ অফ কনস্ট্রাকটিভিজমে যদি দেখি যে এরা অ্যাকচুয়ালি কি বলছে, মানে এদের থিওরি এটাই দেখে যে লার্নার্স কি করে বলতো কনস্ট্রাক্ট দেয়ার ওন নলেজ, অর্থাৎ এদের মতে এই থিওরির মতে হচ্ছে যে আমরা আমাদের বা শিক্ষার্থীরা তাদের নলেজ নিজেরাই তৈরি করে, রেদার দেন প্যাসিভলি ইনফরমেশন, শুধুমাত্র ইনফরমেশন নেয় না, তারা অ্যাক্টিভলি থেকে সেই ইনফরমেশনটাকে গ্রহণ করে এবং সেটাকে প্রসেসিং করে। ইট ইজ এন অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ, মানে এটা কাজের মাধ্যমে দ্যাট এমফেসাইজ দ্য ইম্পর্টেন্স অফ সোশ্যাল ইন্টারাকশন ইন দ্য লার্নিং প্রসেস, অর্থাৎ আমি যখন কোনো বিষয়বস্তু লার্ন করি, সেই বিষয়বস্তু লার্ন করার সময় অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিজম আমাকে সোসাইটির সাথে এঙ্গেজমেন্ট থাকতে হবে, এঙ্গেজ থাকতে হবে। ক্লিয়ার? তো কনস্ট্রাকটিভিজম ইজ বেসড অন দ্য ফলোইং প্রিন্সিপাল। যদি আমরা কিছু প্রিন্সিপাল দেখি, তাহলে এদের মতে নলেজ ইজ কনস্ট্রাক্টেড rather than innate or passively absorbed, অর্থাৎ নলেজকে তৈরি করতে হয়, আন্ডারস্ট্যান্ড করতে হয়, বুঝে অ্যাক্টিভলি করতে হয়, শুধু বসে থেকেই বা প্যাসিভলি খালি দেখছি হবে না। লার্নিং ইজ এন অ্যাক্টিভ প্রসেস, শিখন একটা কি সক্রিয় প্রক্রিয়া। কেন? কারণ আমাকে ইনভলভ থাকতে হচ্ছে। এই মুহূর্তে তোমরা যারা শুনছো, তোমরা যদি ইনভলভ না থাকো, শুধুমাত্র শুনে যাও, তাহলে তোমাদের লার্নিং অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিজম সেটা হবে না। এবং এটা যে নতুন কারিকুলাম যেটা গঠন হচ্ছে, সেই কনস্ট্রাকটিভিজমের প্রিন্সিপালের উপরে গঠন হচ্ছে আমাদের কারিকুলাম।
এবং এনইপি 2020 যে সমস্ত কিছু অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিজমের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। অল নলেজ ইজ সোশ্যালি কনস্ট্রাক্টেড, মানে যতগুলো নলেজ আছে এগুলো আমার কি আমরা সোশ্যালি ক্রিয়েট করে থাকি, এই সব নলেজকে কি করে থাকি সোশ্যালি ক্রিয়েট করে থাকি। হলো, এবার নেক্সট আমরা দেখব সেটা হচ্ছে যে অল নলেজ ইজ পার্সোনাল, অর্থাৎ আমি কেমন ভাবে গ্রহণ করছি সেটা পিপল লার্ন এন্ড স্টে লার্ন, মানে পিপল মানুষ যেভাবে শিখতে চায় তারা সেভাবে শিখে, বা যেটাই শিখতে চায় সেটাই শিখে। ঠিক আছে, সাম এক্সাম্পল যদি কনস্ট্রাকটিভিজমের ক্ষেত্রে দেখি যে কি কি ক্লাসরুম অ্যাক্টিভিটিস গুলো কি কি হবে আমাদের অ্যাকর্ডিং টু কনস্ট্রাকটিভিজম। আমাকে কোনো কিছু একটা লার্ন করতে গেলে আমার অ্যাক্টিভিটিস গুলো কি কি হবে, রেসিপ্রোকাল টিচিং হবে বা লার্নিং, অর্থাৎ এ গ্রুপ অফ স্টুডেন্ট ওয়ার্ক টুগেদার এন্ড টিচ টু ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে শেখাচ্ছে। ইনকোয়ারি বেসড লার্নিং, অর্থাৎ আমি ইনকোয়ারির মাধ্যমে করব, রিসার্চের মাধ্যম দিয়ে, প্রবলেমের সলভিং মাধ্যমে দিয়ে শিখন করব, মানে লার্ন করব। ঠিক আছে, এটা আমাদের বাংলা দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে 4 নাম্বার কোশ্চেন বলা হচ্ছে সিলেক্টিং এন্ড প্রেজেন্টিং স্টোরিজ এন্ড ক্লিপিং ফ্রম নিউজপেপার রেদার দেন পোট্রি newspaper that portray men and women's non-traditional roles in an effective strategy. এখানে বলা হচ্ছে যে সংবাদপত্র বা যে কোনো জায়গা থেকে আমি একটা ক্লিপ উপস্থাপন করলাম, উপস্থাপন করার পরে আমি কি বলছি সেখানে দ্যাট প্রপারলি কি করে ক্লিপিং নিউজপেপার দ্যাট পোট্রে মানে একটা উপস্থাপিত করছে বোথ কার ক্ষেত্রে মেন এন্ড ওমেন ইজ নন ট্র্যাডিশনাল রোলস ইন ইফেক্টিভ স্ট্র্যাটেজি। ওখানে বলছে যে পুরুষ এবং মহিলা উভয়কে চিত্রিত করছে আর কি, যে অপ্রচলিত মানে যেটা হয়তো কাজ করা দরকার বা করার না দরকার, ঠিক আছে, উপস্থাপন করছে। মেন এন্ড ওমেন ইন নন ট্র্যাডিশনাল রোলস ইজ এন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, এবং এটা আমি পোর্ট্রে করছি একটা নিউজ পেপারের মাধ্যম দিয়ে কি করছি। তাহলে এটা আমার কি বলা হচ্ছে যদি আমি এটাকে পোর্ট্রে করি, প্রমোট জেন্ডার বায়াসকে প্রমোট করছি, প্রমোট জেন্ডার কনস্টেন্সি, এনকারেজ হিস্টোরিক্যাল রোলস, নাকি কাউন্টার জেন্ডার বায়াস, আমি কি করার চেষ্টা, কাউন্টার জেন্ডার স্টেরিওটাইপস। বাংলা তোমরা এখানে দেখে নিতে পারো। তাহলে এখানকার ক্ষেত্রে যদি আমরা দেখি এটা হচ্ছে কাউন্টার জেন্ডার স্টেরিওটাইপস, অর্থাৎ বিপরীত লিঙ্গ স্টেরিওটাইপ। আমি সেটাকে পোর্ট্রেট করছি, বুঝতে পারলে, আমি সেটাকে কাউন্টার করছি দ্যাট মিন্স আমি বলছি যে নিউজ পেপারে এরকম বা এই ধরনের যে বিষয়গুলো সেগুলো ঠিক নয়, একটা স্টোরির মাধ্যম দিয়ে বা ক্লিপের মাধ্যমে বলছি মেন এবং ওমেনদের ক্ষেত্রে, তাহলে এটা আমি একটা পোর্ট্রে করছি, আমি পোর্ট্রে করছি কি কাউন্টার করছি যে বিপরীত লিঙ্গ, মানে এটা করা ঠিক নয় বা এটা জেন্ডারের বিরুদ্ধে, কাউন্টার করছি মানে এর বিরুদ্ধে বা সপক্ষে হয়ে আমি দাঁড়াচ্ছি, যে জেন্ডার স্টেরিওটাইপসটা ঠিক নয়। ক্লিয়ার? তো জেন্ডার স্টেরিওটাইপস কি করে কনফাইন ইন্ডিভিজুয়াল টু স্পেসিফিক বিহেভিয়ার্স, অর্থাৎ জেন্ডার স্টেরিওটাইপ মানে কি জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে বলছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স এবং অ্যাটিটিউডের পরিপ্রেক্ষিতে ক্লোথিং বেসড অন দেয়ার জেন্ডার, এবং তাদের পরিপ্রেক্ষিতে আমরা বলি যে এই জেন্ডার কি, মেয়েদের এই ধরনের কাপড় পরা বা ছেলেদের এই ধরনের কাপড় পরা দরকার। ফর ইনস্টেন্স ইন স্টোরিজ অফ মিডিয়া ট্র্যাডিশনাল জেন্ডার রোলস আর ফ্রিকুয়েন্টলি ডিসিপ্টেড থ্রু এট্রি, গার্লস পোর্ট্রেট গ্রাউন্ড এন্ড ফ্রক্স, মানে আমরা কি বুঝছি সেখান থেকে দেখার চেষ্টা করছি যে শুধুমাত্র যে মেয়েরা আছে তারা কি করবে না, তারা শুধুমাত্র এই গ্রাউন্ড বা ফ্রক এই সমস্ত ওয়ারিং গুলো তারা মানে এই সমস্ত বস্তুগুলো তাদের এই সমস্ত বিষয়গুলো মানে ইয়েগুলো তারা পড়বে। ক্লিয়ার হলো? বাট আমি কি করছি, and which women are wear শাড়িজ, men typically wear শার্টস, এগুলো করছি। তবে এটা একটা বলা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। their societal expectation for girls need polite speak softly, মানে আমাদের যে সোসাইটি সেই সোসাইটি কি এক্সেপ্ট রাখে মানে এক্সপেকটেশন রাখে যে মেয়েরা যারা আছে তারা পোলাইট থাকবে, তারা স্পিক সফটলি বলবে, এবং যারা ছেলে আছে বা বয়স আছে তারা কি রাফলি কথা বলবে, একটা তাদের মধ্যে মানে মানে আমি আছি আর কি এই ধরনের একটা মানে ছেলে। তাহলে এইগুলো বলা হচ্ছে আমার জেন্ডার ডিসক্রিমিনেশন আমি করছি। ঠিক আছে, এবার কাউন্টার জেন্ডার স্টেরিওটাইপস ইনভলভস, কাউন্টার যে জেন্ডার স্টেরিওটাইপস যেটাকে বলা হচ্ছে সেটা কি ইনভলভস চ্যালেঞ্জিং এন্ড ডিসেমিনেটিং সোসাইটাল বিলিফস এন্ড এক্সপেকটেশন হাউ ইন্ডিভিজুয়ালস বিহেভ বেসড অন দেয়ার জেন্ডার, মানে কাউন্টার জেন্ডার স্টেরিওটাইপ বলতে বোঝা হচ্ছে যে আমি এর বিরুদ্ধে হয়ে দাঁড়াচ্ছি বা সোসাইটাল বিলিফকে আমি ডিসেমিনেটিং করছি। দিস ক্যান বি অ্যাচিভ থ্রু এডুকেশনের মাধ্যম দিয়ে আমরা এটা ঠিক করতে পারবো, মিডিয়া রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা করতে পারবো। এর মানে এই নয় যে ছেলেরা শুধুমাত্র জোরে কথা বলবে, মেয়েদের কোনো জোরে কথা বলার অধিকার নেই, তাহলে এটা আমি কাউন্টার করছি, ইটস কাউন্টার জেন্ডার স্টেরিওটাইপস কে বলে। ক্লিয়ার? নেক্সট বলছি আমরা এবার কোশ্চেন আমাদের 5 নাম্বার যে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দেন প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন চাইল্ড সোশ্যালাইজেশন, মানে চাইল্ডের সোশ্যালাইজেশনের ক্ষেত্রে কে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের পালন করছে, মিডিয়া, স্কুল, ফ্যামিলি নাকি নেইবার।
এদের মধ্যে চারটার মধ্যে কোনটি শুধু 2 3 2 3 1 নাকি 2 3 নাকি হচ্ছে 1 3 4 নাকি হচ্ছে 1 2 3 4 সব? এটার যদি আমরা দেখি অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাকে অবশ্যই সবগুলো। দেখো, চাইল্ড সোশ্যালাইজেশনের ক্ষেত্রে মিডিয়াও যেমন ভূমিকা পালন করে, স্কুল সর্বপ্রথম শুরু হয় কোথায়? ফ্যামিলি থেকে, নেইবারহুড, তারপরে মিডিয়া, স্কুল, তারপর যদি আমরা এই দিক থেকেও দেখতে চাই। ক্লিয়ার? সোশ্যালাইজেশন বলতে আমরা নর্মালি কি বোঝায়? সোশ্যালাইজেশন বলতে একটা সোসাইটিতে বসবাস করছি আমরা, সেখানকার যে নর্মস, ভ্যালুস, বিলিফ, বিহেভিয়ার, সেখানকার কালচার, এই কালচারগুলো আমরা শিখছি। ইট ইজ সোশ্যালাইজেশন। যে প্রসেসে আমরা কি করছি সেটাকে একুয়ার করছি, ইন্টারনালাইজ করার চেষ্টা করছি। ইট বিগেন এট ইয়ং এজে, কন্টিনিউ থ্রু আউট লাইফ, শিপিং ইন্ডিভিজুয়াল এন্ড আন্ডারস্ট্যান্ডিং দেমসেলফ। অর্থাৎ সোসাইটিতে থেকে আমরা এগুলো কি করার চেষ্টা করি, এবং এটা কোথায় শিখি আমরা? ফ্যামিলিতে, পিয়ারতে, স্কুলে, মিডিয়া, রিলিজিয়ন, কোন ইনস্টিটিউশনে, সমস্ত জায়গা থেকে আমরা এগুলো শিখি, এবং সেগুলো আমাকে ট্রান্সমিট করে আমরা আমাদের ইন্টারনালাইজ করে আমরা সোসাইটি এবং সোসাইটির সামনে সেটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে আমার কি, যে এস পার গার্ডনার থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স, হাউ উড দ্য ইন্টেলিজেন্স অফ এ পারসন উইথ ফলোইং ক্যারেক্টারিস্টিক ক্যাটাগরাইজ। ক্যারেক্টারিস্টিক্স বলা হচ্ছে, এটা কি মানে বলে দিচ্ছে যে মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি যে ছিল, তোমাকে একটা বলে দিচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, সেই ক্যারেক্টারিস্টিক থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যেটা কোন ধরনের ইন্টেলিজেন্স। এবিলিটি টু ডিটেক্ট এন্ড রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি টু দ্য মুডস, টেম্পারমেন্টস, মোটিভেশন এন্ড ইন্টেনশন অফ আদার্স। মানে মেজাজ, রেসপন্ড করা, সেই টেম্পারমেন্টস দেখা, এগুলোকে শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া আমাদের, মোটিভেশন এন্ড ইন্টেনশন টু অফ আদার্স, এগুলো আমরা অন্যের বুঝতে পারছি, তাহলে এটাকে কি ন্যাচারালিস্টিক, ইন্ট্রাপার্সোনাল, ইন্টারপার্সোনাল, থেরাপিউটিক কি বলা হচ্ছে? এটা অবশ্যই আন্তঃব্যক্তিক, ইন্টারপার্সোনাল। আমি এটা অন্যের বুঝতে পারছি। এবিলিটি টু ডিটেক্ট অ্যাপ্রোপ্রিয়েটলি দ্য মুডস, ট্রিটমেন্টস, মোটিভেশন অফ আদার্স। ইন্টারপার্সোনাল মিন্স আমি অন্যের কোনো বিষয়বস্তু বা অন্যের ইমোশন বা অন্যের মুড সমস্ত কিছু দেখে বুঝতে পারছি, মানে কমিউনিকেশন টু, তোমার সামনে একজন ব্যক্তি আছে তাকে দেখে। ইন্ট্রা মিন্স নিজেকে বোঝা, উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োরসেলফ। হলো? তাহলে এটা আমরা যদি গার্ডনারের থিওরি দেখি, তাহলে 8টি ইন্টেলিজেন্স: লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, স্পেশাল, বডি কাইনেস্টিক ইন্টেলিজেন্স, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স, ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স এবং ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স। এটা যদি আমরা একটু বাংলাও দেখি তাহলে কি আছে, মানে 1983 সালে 8টি বুদ্ধি, ভাষাগত বুদ্ধির সাহায্যে আমরা কি, যেরকম আমরা ভাষাগত সবকিছু বুঝতে পারি এবং সেটাকে প্রকাশ করতে পারি, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে, যৌক্তিক এবং গাণিতিক বুদ্ধির মাধ্যম দিয়ে আমরা কি করতে পারি বলতো, যুক্তিগত বা গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। স্থানিক বুদ্ধিকের মাধ্যম দিয়ে আমরা কি, এরকম যেমন চিত্রশিল্পী আছে যারা কোনো একটা ছবি পোর্ট্রে করতে পারে খুব সুন্দরভাবে। শারীরবৃত্তীয় বুদ্ধি মানে হচ্ছে কি, খেলোয়াড়, নৃত্যশিল্পী যারা, তারা বডিলির মাধ্যম দিয়ে তারা তাদের যে সমাধান বা তাদের যে কর্ম সেটা করতে পারে। খেলোয়াড়, নৃত্যশিল্পী এবং মেডিকেল সার্জনদের মধ্যে এই বুদ্ধি আমরা দেখতে পারি। সঙ্গীত সংক্রান্ত যে বুদ্ধি, মিউজিক্যাল ইন্টেলিজেন্স, সেটা আমরা দেখতে পারি, যারা হচ্ছে গান গাইতে পারে, সুর ভালো করে বুঝতে পারে। ঠিক আছে? কেউ কেউ আছে হানি সিং এর গান খুব অল্প সময় বুঝতে পারবে, বাট আমার কেউ আছে যে সেটা বুঝতেই পারবে না, তার মানে ওদের মিউজিক্যাল ইন্টেলিজেন্স খুব কম থাকে। কারো কারো গান হয়তো সবসময় মনে থাকে না, কারো মনে থাকে। অন্তঃব্যক্তি যেটা ইন্ট্রাপার্সোনাল, সেটা হচ্ছে আমাকে আত্মসচেতন করা, আমি নিজেকে বোঝা। আর ইন্টারপার্সোনাল বলা হচ্ছে যে আমি অন্য কাউকে বুঝতে পারছি বা বোঝার চেষ্টা করছি। প্রকৃতিগত ইন্টেলিজেন্স মানে ন্যাচারাল ইন্টেলিজেন্স যেটাকে বলা হচ্ছে, সেটা মনে হচ্ছে যে আমাদের যে কৃষক, যাদের বাস্তববিজ্ঞানী, মানে প্রকৃতির যে উপাদান, সেই উপাদান বোঝা, ঘটনা, এগুলোকে বোঝা। ক্লিয়ার? নেক্সট আমরা দেখছি 7 নাম্বার কোশ্চেন, তো হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য রিজন অফ অ্যাসেসমেন্ট অফ এ চিলড্রেন। মানে কি কি কারণ হতে পারে যে আমরা চিলড্রেনকে অ্যাসেসমেন্ট করব। টু সেপারেট দ্য লেভেল চিলড্রেন ইনটু নন অ্যাচিভার্স এন্ড লো অ্যাচিভার্স, এভারেজ এন্ড হাই অ্যাচিভার্স, মানে কে কত নম্বর পেয়েছে এটা আমি আইডেন্টিফাই করার জন্য আমি কি করব, আমি অ্যাসেসমেন্ট করে থাকবো। এটা বলা হচ্ছে 2 নম্বর বলা হচ্ছে টু ইমপ্রুভ টিচিং লার্নিং প্রসেস ইন এডুকেশন ইন ক্লাসরুমে টিচিং লার্নিং যে প্রসেস, শিক্ষণ প্রক্রিয়া, সেটাকে উন্নত করার জন্য। টু ফাইন্ড আউট হোয়াট চেঞ্জ এন্ড প্রোগ্রেস ইন লার্নিং দ্যাট টেক প্লেস ইন দ্য চাইল্ড ওভার পিরিয়ড অফ টাইম। আমি কি করব, পিরিয়ড অফ টাইমের কি হচ্ছে না হচ্ছে সেটা প্রোগ্রেস দেখার জন্য। টু ডিসকাস দ্য ক্যাপাবিলিটিস এন্ড পটেনশিয়াল স্ট্রেংথস চ্যালেঞ্জিং এরিয়াস অফ চাইল্ড উইথ দেয়ার প্যারেন্টস, মানে তার প্যারেন্টসের সঙ্গে আলোচনা করা যে সেই তোমার যে ছেলে আছে তার ক্যাপাবিলিটি কতটা, তার পটেনশিয়াল কতটা, সে তার কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে, এই ক্ষেত্রগুলো দেখার জন্য। বাংলা তোমরা এখানে দেখে নিতে পারো যাদের বাংলা পড়া।
বাংলা অ্যাকচুয়ালি আমাদের, আমি ইংলিশটা বুঝিয়েছি, বাংলাটা তোমরা অবশ্যই পড়তে পারবে। ক্লিয়ার? তাহলে এটা যদি আমরা অ্যান্সার দেখি তাহলে কি হবে, একমাত্র 1 নাম্বার বাদ, কোনোদিনই এই লো অ্যাচিভার গুড অ্যাচিভার জন্য অ্যাসেসমেন্টের উদ্দেশ্য নয়, বাকি 3টে অ্যাসেসমেন্টের উদ্দেশ্য। ক্লিয়ার হলো? এবার কেন আমরা অ্যাসেসমেন্ট করি, এর অবজেক্টিভস কি? লার্নিং আউটকামসকে মেজার করার জন্য, যে কতটা কি হয়েছে। তার মানে এই নয় যে আমি এখনকার বর্তমান যে চাইল্ড সেন্ট্রিক বা বর্তমান যে সিবিসিএস সিস্টেম, এটার উদ্দেশ্য মেজারিং, মানে লার্নিং আউটকামসকে মেজারিং অ্যাসেসমেন্ট কেন করব, যে আমরা স্ট্রেংথ এবং যেটা আইডেন্টিফিকেশন করতে পারে উইকনেস এবং স্ট্রেংথ এবং আউটকামসটা দেখার জন্য। তার মানে এই নয় যে তুমি ফার্স্ট হয়েছো, তুমি সেকেন্ড হয়েছো, তুমি কিচ্ছু পারোনি, এটা পোর্ট্রে করা নয়, এটা পোর্ট্রেট করা নয়। মেনটা হচ্ছে লার্নিং মেজারিং লার্নিং আউটকামস, স্ট্রেংথ উইকনেসটা দেখা, ইনফর্মিং দ্য ইনস্ট্রাকশনাল ডিসিশন, কি কি আমাকে ডিসিশন, কি কি স্ট্র্যাটেজি আমাকে দরকার হলে চেঞ্জ করতে হবে, লার্নিংটাকে কিভাবে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারবো, তোমার প্রোগ্রেসটা কতটা হচ্ছে, এবং সেই প্রোগ্রেসটা যদি কম হয় তাহলে তার জন্য আমরা কোন কোন এরিয়াগুলোতে আমাকে কি করতে হবে, জোর দিতে হবে, যেটার সাথে তুমি মনিটর তোমার ডেভেলপ হতে পারে, এই প্রোগ্রেসটাকে তোমার মনিটর করা। ক্লিয়ার? এবার বলা হচ্ছে ইভালুয়েট টিচার ইফেক্টিভনেস, একজন টিচার কেমন ভাবে পড়াচ্ছেন না পড়াচ্ছেন সেটাও ইফেক্টিভনেস করা, সেটা হচ্ছে আমার ইভ্যালুয়েশন করা, ডিসিশন মেকিং ঠিক করা, এবং প্রমোটিং অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ একটা অ্যাসেসমেন্ট করার জন্য স্টুডেন্ট এবং এডুকেটরস দুজনেই অ্যাকাউন্টেবল, মানে তারা দুজনেই দায়িত্বপূর্ণ এবং তারা সেই টিচিং লার্নিং প্রসেসে দুজনেই দায়িত্বপূর্ণ, সেটাকে আইডেন্টিফিকেশন করা এবং সেটাকে জানার জন্য। বাংলা দেওয়া আছে, তোমরা বাংলায় দেখে নি। ক্লিয়ার? এবার বলছি আমাদের 8 নাম্বার কোশ্চেন আজকের, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেন্ট্রাল টু দ্য কনসেপ্ট অফ প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে কোনটি মুখ্য? টেক্সট বুক সেন্ট্রিক লার্নিং, বিলিফ ইন ক্যাপাবিলিটি এন্ড পোটেনশিয়াল অফ এভরি চাইল্ড, স্ট্যান্ডার্ড ইনস্ট্রাকশন এন্ড অ্যাসেসমেন্ট, এক্সটেন্সিভ মোটিভেশন এন্ড ইউনিফর্ম অ্যাসেসমেন্ট প্যারামিটারস। তাহলে প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে এটি কোনটি বলেছে কনসেপ্ট, সেন্ট্রাল কনসেপ্ট। যদি আমরা এটার অ্যান্সার দেখি তাহলে হচ্ছে বিলিফ ইন দ্য ক্যাপাবিলিটি এন্ড পোটেনশিয়াল অফ এভরি চাইল্ড। অর্থাৎ প্রোগ্রেসিভ এডুকেশন দ্যাট মিন্স আমরা এটা দেখতে পারবো ইটস স্টুডেন্ট সেন্ট্রিক বা চাইল্ড সেন্ট্রিক। ক্লিয়ার? যে প্রত্যেক শিশুর সামর্থ্য সম্ভাবনার প্রতি বিশ্বাস রাখা, যে প্রত্যেক শিশু শিখতে পারবে, হয়তো কেউ কম বেশি তাকে অন্য কোনো স্ট্র্যাটেজি বা ওয়েতে শিখতে হবে, বাট শিখতে সে অবশ্যই পারবে, এবং প্রত্যেক শিশুকে সমানভাবে ট্রিট করা প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে যদি মূল ভূমিকা আমরা দেখি। প্রোগ্রেসিভ এডুকেশন কি? এডুকেশনাল প্রোগ্রেসিভিজম, অর্থাৎ এডুকেশনকে প্রোগ্রেস করা। এটা পেডাগজিক্যাল মুভমেন্ট দ্যাট স্টার্টেড ইন 19th সেঞ্চুরিতে হয়েছে, স্টিল প্র্যাকটিস টুডে, এখনো পর্যন্ত চলছে। ইট ইজ এ চাইল্ড সেন্ট্রিক অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজ অ্যাক্টিভ লার্নিং কে যারা such as learning by doing, experiential learning. Progressive education includes collaborative learning, students and educators community and recognize, মানে প্রোগ্রেসিভ এডুকেশন কোলাবোরেটিভ লার্নিং, স্টুডেন্ট এডুকেটর এই সমস্ত কি করে, এর মাধ্যমে কি লার্নিং বাই ডুইং এর মাধ্যমে আমরা করব, ডিসকাশনের মাধ্যমে, ইন্টিগ্রেটেড কারিকুলার মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে, ইন্টারেস্টিক মোটিভেশনের মাধ্যমে। বুঝতে পারছো? এগুলোর মাধ্যম দিয়ে আমরা করব। বাংলা তোমরা এখানে দেখে নিবে। নেক্সট কোশ্চেন আমাদের 9 নাম্বার কোশ্চেন, টু আন্ডারস্ট্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স ইন ডেভেলপমেন্ট ইট ইজ ইম্পর্টেন্ট। যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের মানে বিকাশের ক্ষেত্রে আমরা বলতে পারছি, বিকাশের ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যক্তিগত যে পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, সেই ব্যক্তিগত পার্থক্যটা গুরুত্বপূর্ণ বোঝা। কেন বলছে? যে টু দ্য ইনহেরিটেড ক্যারেক্টারিস্টিক্স দ্যাট গিভ ইচ পারসন আ স্পেল অফ স্টার্ট ইন লাইফ, to took environmental factors that are affected individual, to consider maturation body and brain, to consider both inherited characteristics as well as environmental factors in their interplay. তাহলে এই চারটির মধ্যে কন্ট্রিবিউশন। ঠিক আছে? যদি আমরা অ্যান্সার দেখি তাহলে অবশ্যই ডি নাম্বার অ্যান্সার, যে একজন শিক্ষার্থীর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা গুরুত্বপূর্ণ, কারণ টু কনসিডার বোথ ইনহেরিটেড যেগুলো তার যে জন্মগত ক্যারেক্টারিস্টিক এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দুটোই ভূমিকা পালন করে, এবং সেটা ভেবেই ব্যক্তি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স তার মধ্যে থাকে। ক্লিয়ার? এবার যদি আমরা দেখি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের এর আগে আমরা ক্লাস মানে সেখানে আমরা দেখেছি, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো এক্সপ্লেনেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নট প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্টের কোনটি প্রিন্সিপাল নয়? ইন্ডিভিজুয়াল ডেভেলপ এ ডিফারেন্ট ডেটস, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি orderly, development take place gradually over period of time, exact course and nature development is determined at the birth of itself. নিচের কোনটি বিকাশের নীতি নয়? এটা তোমরা দেখতে। ঠিক আছে? তাহলে 10 নম্বর কোশ্চেন অ্যানসার দেখি, অবশ্যই এক্সাক্ট কোর্স এন্ড নেচার অফ ডেভেলপমেন্ট ইজ ডিটারমাইন্ড। আমাদের ডেভেলপমেন্ট কেমন হবে
সেটা কখনোই জন্মের সময় আমার নির্ধারিত হয় না। ঠিক আছে, যদি আমরা এর প্রিন্সিপাল কিছু দেখি, বিকাশের মিথস্ক্রিয়ার ফল বংশ এবং পরিবেশের ফলে ঘটে, শিখনের ফলে বিকাশ হয়। ঠিক আছে, এবং বিকাশ ধারাবাহিকতা নীতি চলে, বিকাশ উপর থেকে মস্তিষ্ক থেকে নিচের দিকে হয়, বিকাশ কেন্দ্র থেকে পরের দিকে হয়। এটা তোমার আরো এক্সপ্লেনেশন যে ক্লাস আছে এর আগের প্রিভিয়াস ক্লাস, সেগুলো তোমরা দেখতে পারবে কোশ্চিন অ্যান্সারের মধ্যে। বিকাশের পরে যে চলন ঘটে তার মানে কি, একটা নির্দিষ্ট ধারাবাহিকতা মেনে চলে। একটা শিশু প্রথমে হামাগুড়ি দিতে শিখবে, তারপরে দাঁড়াতে স্ট্রেট ভাবে শিখবে, তারপরে হাঁটতে শিখবে। ডাইরেক্ট তো হাঁটতে শিখবে না। বিকাশ পরস্পর সম্পর্কযুক্ত, মানে একটি বিকাশ আরেকটি বিকাশকে সাহায্য করে। ফিজিক্যাল ডেভেলপমেন্ট মেন্টাল ডেভেলপমেন্টকে সাহায্য করে, মেন্টাল ডেভেলপমেন্ট আমাদের যে যুক্তিগত ক্ষমতার বিকাশ সেটা সাহায্য করে। এবং আমরা ভবিষ্যৎবাণীর নীতি মানে এটা করতে পারি যে একটি শিশু এই মুহূর্তে যে ডেভেলপমেন্ট হচ্ছে এর ফলে তার কি হতে পারে, তার ভবিষ্যৎ নির্ধারণ করা নাই। সরল রৈখিক বনাম স্পাইরাল নীতি, দ্যাট মিনস এটা বলা হচ্ছে যে কখনো কখনো বিকাশ আমার কি হয় স্ট্রিট ভাবে সরল রৈখিক ভাবে চলে না, যে একই ভাবে চলছে না, কম বেশি, কখনো কখনো বেশি, কখনো কখনো কম, কখনো কখনো বেশি, এরকমও দেখা যায়। ঠিক আছে, সো আজকের ক্লাস এইটুকুই। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। হয়তো বাইরের মনে হয় তোমাদের ক্লাস একটু আওয়াজে পেয়েছো, বাট একটু প্রোগ্রাম ছিল যার ধরুন এটা হলো, বাইরে প্রোগ্রাম ছিল, তো কোনো সমস্যা নেই। আশা করি তোমাদের ক্লাসটা কি ফ্রুটফুল হয়েছে। আর তোমরা পুরানো ক্লাসগুলিকে তোমরা দেখতে পারো, মানে এই যে সিরিজ চলছে সেই সিরিজটা আশা করি আমি এইটুকু রাখছি মানে এক্সপেকটেশন তোমাদের কাছ থেকে, এই সিরিজটা যদি তোমরা জুলাই অবধি কমপ্লিট করো তাহলে তুমি তোমার মধ্যে সিটিপির যে নলেজ সেটা কতটা ডেভেলপ হয় তুমি সেটা নিজেই বুঝতে পারবে, এবং নিজে পরীক্ষা দেওয়ার সময় অন্তত এই জিনিসগুলো মনে পড়বে যে এটাও পড়া এটাও পড়া এটাও পড়া আচ্ছা। ঠিক আছে, তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।